আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় ৪ থেকেই যে গুরুত্বপূর্ণ শব্দসমূহ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা শুরু করি। তো বলা হচ্ছে প্রথমেই যে গুরুত্বপূর্ণ শব্দসমূহের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে প্রথমেই চরম ভাবাপন্ন জলবায়ু। তো চরম জিনিসটা আমরা বলতেছি চরম মানে বা হচ্ছে খুব তীব্র কোনো কিছু একটা বোঝাচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে জলবায়ুতে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম ও শীতকালে প্রচণ্ড শীত অনুভূত হয় তাই হচ্ছে চরম ভাবাপন্ন জলবায়ু। ঠিক আছে। তো এখানে হচ্ছে মূলত এই চরম এই শব্দটা থেকে আমরা মনে রাখতে পারবো চরম জিনিসটা কি। চরম বলতে বোঝা হচ্ছে তীব্র। তার মানে কি যেই সিজনে গ্রীষ্মকালে হচ্ছে তীব্র গরম এবং শীতকালে হচ্ছে তীব্র শীত অনুভূত হবে তখন আমরা সেটাকে কি বলবো চরম ভাবাপন্ন জলবায়ু বলবো। এখান থেকে আমাদের হচ্ছে সিকিউ এর জন্য জ্ঞানমূলক 1 মার্কের কোয়েশ্চেন আসে, যার জন্য এইগুলো হচ্ছে জেনে রাখা খুবই জরুরি। তারপর হচ্ছে সমভাবাপন্ন। তো সমভাবাপন্ন কি সমান সমান ভাবনা, ঠিক না, এরকম কোনো কিছু একটা বোঝাচ্ছে। তার মানে কি যেখানে হচ্ছে আপনার কি যেই জলবায়ুতে গ্রীষ্ম ও শীতের কোনো তীব্রতা থাকে না তাকে কি বলবে সমভাবাপন্ন জলবায়ু বলবে। তো এই সমভাবাপন্ন এই শব্দটা বিশ্লেষণ করলে আমরা এর সংজ্ঞা পেয়ে যাব। চরম ভাবাপন্নের সংজ্ঞাটা বিশ্লেষণ করলে আমরা কি পেয়ে যাব, এখান থেকে উত্তর পেয়ে যাব। পরবর্তীতে বলা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অর্থাৎ যে জলবায়ুতে মৌসুমী জলবায়ুর প্রভাব বেশি এবং জলবায়ু উষ্ণ আর্দ্র ও সমভাবাপন্ন তাকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলে। তার মানে এই মৌসুমী জলবায়ুটা হচ্ছে দেখবেন কি অনেকগুলো হচ্ছে ঋতু নিয়ে হচ্ছে এই জলবায়ুটা দেখা যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে মৌসুমী ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বোঝাবে। ঠিক আছে। কাল বৈশাখী জ্বর কাকে বলে, এখানে আপনাদের বইয়ে দেওয়া আছে কাল বৈশাখী জ্বর জিনিসটা কি। এটা মোটামুটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আসলে কীভাবে সৃষ্টি হয়। এখানে আমি সুন্দর করে উল্লেখ করে দিছি যে গ্রীষ্মকালে সূর্য উত্তর গোলার্ধের কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী হওয়ায়, আবার বলতেছি গ্রীষ্মকালে সূর্য উত্তর গোলার্ধে কি হয় কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে বিকিরণ দেয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী হয় বায়ুর চাপের পরিবর্তন হয়। কি হয় বায়ুর যে চাপ থাকে এটার কি হয় পরিবর্তন হয় এবং বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হতে থাকে। তার মানে কি হয় এখানে বায়ুর চাপের পরিবর্তন হয় এবং বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হতে থাকে। এটা কেন হয় কারণ দেখবেন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে কি আছে ওই সমুদ্র আছে, যার কারণে কি হয় ওইখান থেকে কি হয় মৌসুমী বায়ুটা প্রবাহিত হয়। একই সময়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক ও শীতল বায়ু প্রবাহিত হয়। তার মানে কি আমরা জানি যে বাংলাদেশের উত্তর বা পশ্চিম এই এলাকাগুলো মোটামুটি কি থাকে খরাপ্রবণ এলাকা থাকে, যার কারণে ওইখান থেকে কি হয় শুষ্ক ও শীতল বায়ু প্রবাহিত হয়। এর ফলে এক ধরনের ঝড়ের সৃষ্টি হয়। এই যে মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে আসতেছে এবং উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক এবং শীতল বায়ু আসতেছে, এই দুইটার সংঘর্ষের ফলে কি হয় এক ধরনের জ্বরের সৃষ্টি হয় যাকে আমরা কি বলি কাল বৈশাখী জ্বর বলি। তার মানে কি আমরা জানি হচ্ছে বাংলাদেশের হচ্ছে উত্তর গোলার্ধের কর্কটক্রান্তি উপর দিয়ে হচ্ছে এই বাংলাদেশের উপর দিয়ে কি গেছে কর্কটক্রান্তি রেখা মানে মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে গেছে। তো এখানে কি হয় সূর্য হচ্ছে এটা নিকটবর্তী হয়, নিকটবর্তী হওয়ার কারণে কি হয় ওই দক্ষিণ পশ্চিম থেকে মৌসুমী বায়ু আসে বাংলাদেশের উপর দিয়ে। আবার একই সময় কি হয় এই পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক ও শীতল বায়ু প্রবাহিত হয়। এর ফলে কি হয় এই দুইটা বায়ুর সংঘর্ষে বা মিশ্রণে হচ্ছে কি হয় এক ধরনের জ্বরের সৃষ্টি হয়, যেটাকে আমরা বললে নামকরণ করেছি হচ্ছে কাল বৈশাখী ঝড়। পরবর্তীতে বলা হচ্ছে আশিনা জ্বর। এই জিনিসটা কি শরৎ ও হেমন্তকালে ভারতের পশ্চিমবঙ্গে যে জ্বর হয় তাকে হচ্ছে আশিনা জ্বর বলে। ঠিক আছে, তার মানে এটা আমাদের দেশের কোনো ঝড় না, এটা হচ্ছে কি পশ্চিমবঙ্গ তথা ভারতের একটি ঝড়ের নাম হচ্ছে আশিনা জ্বর। পরবর্তীতে বলা হচ্ছে বজ্রপাত। বজ্রপাত বলা হচ্ছে সহজ কথায় বলতে গেলে বজ্রপাত হলো আকাশ থেকে মাটিতে ধেয়ে আসা এক বিশাল বৈদ্যুতিক স্ফুলিঙ্গ যখন মেঘে মেঘে ঘর্ষণের ফলে প্রচুর পরিমাণে স্থির বিদ্যুৎ উৎপন্ন হয়। তার মানে কি এটা কেন হয় এটা হচ্ছে মেঘে মেঘে ঘর্ষণের কারণে এই জিনিসটা হয়। তখন সেই বিদ্যুৎ শক্তি মেঘ থেকে ভূমিতে বা এক মেঘ থেকে অন্য মেঘে স্থানান্তরিত হওয়ার সময় যে তীব্র আলোর ঝলকানি ও প্রচণ্ড শব্দের সৃষ্টি হয় তাকেই বজ্রপাত বলে। অর্থাৎ কি মেঘে মেঘে ঘর্ষণের ফলে প্রচুর পরিমাণে এখান থেকে কি হয় বিদ্যুৎ উৎপন্ন হয়। আবার বলতেছি এটা মূল কারণ হচ্ছে মেঘে মেঘের সংঘর্ষ। তো এই কারণে কি হয় প্রচুর বিদ্যুৎ উৎপন্ন হয়, তখন সেই বিদ্যুৎ মেঘ থেকে কি হয় ভূমিতে নেমে আসার একটা চেষ্টা থাকে বা এক মেঘ থেকে আরেক মেঘে কি হয় স্থানান্তরিত হয়। তখন এই যে এই স্থানান্তরিত হওয়ার সময় যে তীব্র আলোর ঝলকানি হয় সেটাকে আমরা বলি হচ্ছে বজ্রপাত। ঠিক আছে, তার মানে এটা উৎপত্তি হচ্ছে কোথা থেকে মেঘের থেকে এবং মেঘে মেঘে ঘর্ষণের ফলে। এই জিনিসটা আপনাকে শুধুমাত্র মনে রাখতে হবে। ভূমিকম্প জিনিসটা কি আমরা সবাই মোটামুটি অবগত আছি যে ভূমিকম্প বলতে বোঝায় হচ্ছে
মাটির কম্পন, এটা আমরা সবাই জানি। ভূ শব্দের অর্থ কি? মাটি। তার মানে কি মাটির কম্পনকে কি বলে? মাটির কম্পনকেই ভূমিকম্প বলে। পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে। ভূত্বকের এরূপ আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে। ভূ অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। তার মানে কি কেন্দ্র হচ্ছে ভিতরে, কি পৃথিবীর ভিতরে হয় বা মাটির ভিতরে হয়। কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরের দিকে ভূপৃষ্ঠের নাম হচ্ছে উপকেন্দ্র। ঠিক আছে, তাহলে যদি বলে ভূমিকম্পের কেন্দ্র কোনটিকে বলা হয়, অর্থাৎ যেখানে ভূমিকম্প হয় মাটির ঠিক নিচের অংশকে বলা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র। আবার একবারে সোজাসুজি হচ্ছে উপরের দিকে যেটা থাকে ভূপৃষ্ঠে সেটাকে আমরা বলি হচ্ছে উপকেন্দ্র। ভূপৃষ্ঠের এই অংশটার নাম হচ্ছে উপকেন্দ্র। আর টেকটনিক প্লেট জিনিসটা কি? তো মানে মাটি হচ্ছে, মাটির অভ্যন্তর হচ্ছে মাটির অনেক বড় বড় স্তর আছে, যেটাকে আমরা কি বলি, এক একটাকে আমরা বলি হচ্ছে আপনার টেকটনিক প্লেট। এটা এখানে বলা হয়েছে পৃথিবীর অভ্যন্তর বা কতগুলো বড় বড় অংশে বিভক্ত, যাকে টেকটনিক প্লেট বলে। পৃথিবীর ব্যবচ্ছেদে 8টি বড় বড়, মানে ভিতরে কি আছে 8টা বড় বড় টুকরা আছে এবং 6টা আঞ্চলিক টুকরা দ্বারা বিভক্ত। তো এই টেকটনিক প্লেট এখান থেকে মূলত আসে হচ্ছে কয়টা বড় বড় আছে, কয়টা হচ্ছে আঞ্চলিক টুকরা আছে। এছাড়াও এর বাইরেও আরো শত শত হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র হচ্ছে কি অংশে বিভক্ত হচ্ছে এই টেকটনিক প্লেট। ঠিক আছে, এই টেকটনিক প্লেটের কারণে কি হয়? এই টেকটনিক প্লেটের কারণে মূলত হচ্ছে ভূমিকম্প হয়। ঠিক আছে, তো এই ছিল আমার এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ শব্দ সমূহ ছিল এগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।